আব্রাহাম ছোঁয়ার কথায় আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে চিৎকার করে ওঠে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? ছোঁয়া তাচ্ছিল্যের স্বরে বলল, জানি তো, চৌধুরীর বাড়ির মাথার সাথে কথা বলছি, যার শিরায় শিরায় অহংকার লুকিয়ে আছে, যারা কিনা শুধুমাত্র নিজেদেরটাই বোঝে, অন্যরা তাদের কাছে কেবলমাত্র ফেলনা। আব্রাহাম ছোঁয়ার কথায় ভ্রু কুঁচকে ফেলে। ছোঁয়া কি বোঝাতে চাচ্ছে তাকে? ছোঁয়া আর কোনো কথা না বলে কল কেটে দিল এবং বিছানার ওপর ফোন ছুঁড়ে মারে। এই লোকটার সাথে কথা বললে ছোঁয়ার মাথায় আগুন ধরে যায়। ছোঁয়া নিজের ব্যক্তিত্ব থেকে বেরিয়ে আসে তখন, রাগের মাথায় ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে দিতে। ছোঁয়া কল কাটার পরেও আব্রাহাম ফোন কান থেকে সরায়নি তখনও। ছোঁয়ার কথা অর্থ বোঝার চেষ্টা করছে সে। মেয়েটা কি বলল এটা? আব্রাহাম আর কিছু ভাবতে পারছে না, মাথায় হাত দিয়ে চেপে বসে পড়ে বিছানায়। তখন খাবার হাতে তার রুমে প্রবেশ করে তার মা মালিহা বেগম। মালিহা বেগম বেড সাইডে টেবিলে খাবারের প্লেট রেখে আব্রাহামের পাশে এসে বসে। তার কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে প্রশ্ন করে, কিছু হয়েছে বাবা? তোকে অনেক চিন্তিত লাগছে, মাথা ধরেছে? আয় আমার কোলে মাথা রাখ, মাথায় হাত বুলিয়ে দিলে দেখবে আরাম লাগবে। আব্রাহাম মাথা তুলে মায়ের মুখে পানে তাকায়, অতপর মুচকি হাসি দিয়ে বলে, কিছু হয়নি মা, এমনি জাস্ট মাথাটা ধরেছে। মালিহা বেগম কিছু একটা ভেবে বলল, রোশনাইয়ের সাথে বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকেই দেখছি তোর মুখটা শুকনো শুকনো। আচ্ছা আব্রাহাম, তুই কি রোশনাকে ভালোবেসে ফেলেছিলি? আব্রাহাম এবার শব্দ করে হাসে। মালিহা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়, আর তার ছেলে হাসছে। তিনি খানিকটা অভিমান নিয়েই বললেন, হাসছিস কেন? আমি হাসার মতো কি বললাম? মাকে অভিমান করতে দেখে আব্রাহাম এক হাতে তাকে জড়িয়ে নেয়, অতপর মায়ের উদ্দেশ্যে বলে, তোমার ছেলে ভালোবাসার মতো মানুষ নয় মা, সেখানে রোশনাইকে ভালোবাসা কোনো প্রশ্নই আসে না। বিয়েটা বাবার চাপে পড়ে করতে চেয়েছি, সেটা তুমিও ভালো করে জানো, তাহলে অযথায় সব কথা বলছো কেন? আব্রাহামের প্রশ্নে তার মা চুপ হয়ে গেল। আমজাদ চৌধুরীর জড়াজড়িতে এই বিয়েতে আব্রাহাম রাজি হয়েছে সেটা মালিহা বেগম খুব ভালো করেই জানে। তবে রোশনাই পালিয়ে যাওয়ার পর থেকে আব্রাহামকে চিন্তিত দেখাচ্ছে, তাই তিনি এই প্রশ্ন করেছেন। মালিহা বেগমও জানে তার ছেলে এই বিয়েতে মত ছিল না, বাবার কথাতেই বিয়েতে রাজি হয়েছিল সে। আব্রাহামের বাবার খুব ইচ্ছে ছিল মরহুম বন্ধুর মেয়েকে ঘরের বউ করে আনবে। যেই ভাবা সেই কাজ, তিনি আব্রাহামকে এক প্রকার জোর করে এই বিয়েতে রাজি করিয়েছেন। আব্রাহাম রাজি না থাকাতেও পরে বাবার জোড়াজুড়িতে বাধ্য হয়ে বিয়েটা করতে যায়। বিয়ের দিন এমন একটা ঘটনা ঘটল। মালিহা বেগম আর কিছু না বলে খাবার প্লেট নিয়ে আব্রাহামের সামনে বসল। ভাত মাখতে মাখতে বলেন, আমি আমার ছেলের চিন্তিত মুখ, শুকনো মুখ দেখতে অভ্যস্ত নই, তাই এসব বলি। তুই গম্ভীর সেটা ঠিক আছে, এভাবে সারাক্ষণ শুকনো মুখে আমার সামনে ঘুরে বেড়াবি আর আমি বসে বসে দেখব বলো? আব্রাহাম আর কিছু বলল না, চুপচাপ খেতে লাগল। মালিহা বেগম পরম আদরে ছেলেকে খাইয়ে দিতে লাগল। আব্রাহাম মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম খানিকটা সময় নিয়ে ইতস্তত করতে করতে মাকে বলল, একটা কথা জানতে পেরেছি জানো আম্মু, কথাটা কতটুকু সত্য সেটা। আব্রাহামকে থামিয়ে দিয়ে মালিহা বেগম বললেন, এসব ব্যাপারে তোকে ভাবতে হবে না, খবরদার এই নিয়ে বাড়িতে আর একটা কথা বলবি না, এখন চুপচাপ খেয়ে নে। আব্রাহাম এবারও চুপ করে গেল। মালিহা বেগম চলে যেতে আব্রাহাম ফোন হাতে নিয়ে আনমনেই ছোঁয়ার ছবির দিকে তাকিয়ে রইল। এই ছবিটাতে ছোঁয়াকে বেশ সুন্দর লাগছে, ছাই কালারের একটা শাড়ি পরে আছে সে। ছোঁয়ার ছবির দিকে তাকিয়ে আব্রাহাম আনমনেই বলে ওঠে, শুনেছি শাড়িতেই নাকি নারী, কথাটার আজ প্রমাণ পেয়ে গেলাম মিস ছোঁয়া সিদ্দিকী। আব্রাহাম মৃদু হেসে ফোন রেখে দিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। এই মুহূর্তে তার ছোঁয়ার কথা ভীষণ মনে পড়ছে। বারবার তার সামনে ছোঁয়ার মুখটা ভেসে উঠছে। মেয়েটা প্রচণ্ড রাগী, সেটা আব্রাহাম তার সাথে কথা বলেই বুঝতে পেরেছে, কিন্তু সব সময় নমনীয় থাকার চেষ্টা করে, ভীতু সাজের অভিনয় করে সে। কিন্তু কেন? এই উত্তর আব্রাহামের কাছে নেই, তবে সেই উত্তর জেনেই ছাড়বে। আব্রাহাম গভীর নিঃশ্বাস নিয়ে মনে মনে বলে, তোমার আসল রূপ আমি সবার সামনে আনবই আনব ছোঁয়া সিদ্দিকী। পরপর 4 প্লেট ফুচকা একাই সাবার করে দিয়েছে ছোঁয়া। অয়ন তার দিকে হাঁ করে তাকিয়ে আছে।
তানভীর ছোঁয়ার ফুচকা খাওয়া দেখে নিজের ফুচকা খাওয়াই ভুলে গেছে। ফুচকার প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে। তানভীর ছোঁয়ার ফুচকা খাওয়া দেখে শুকনো কাশি দিয়ে বলে, একসাথে 4 প্লেট ফুচকা শেষ করেছিস, শরীর খারাপ করবে ছোঁয়া। অয়ন বলে, হ্যাঁ তানভীর ঠিকই বলেছে, এত ফুচকা খেলে তোর শরীর খারাপ করবে। ছোঁয়া বাঁকা চোখে তানভীরের দিকে তাকায়। ব্যাস, এতেই তানভীর চুপ হয়ে গেল। তবে দমে যায়নি অয়ন। সে ছোঁয়ার হাত থেকে 4 নাম্বার প্লেট কেড়ে নিয়ে বলল, দেখ, তোকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করার আমাদের কোনো ইচ্ছে নেই, আর একটা ফুচকাও তুই পাবি না। ছোঁয়া গাল ফুলিয়ে অয়নের দিকে তাকিয়ে বলে, দেখ, ভালো হবে না, বলে দিচ্ছি, আমাকে ফুচকাটা দে। আচ্ছা ঠিক আছে, বেশি খাবো না, আর একটা দে না অয়ন। একটা কেন, অর্ধেকও তুই পাবি না, চল এখান থেকে। অয়ন ছোঁয়ার হাত ধরে সামনের দিকে হাঁটা দিল। তানভীর তাদের দিকে তাকিয়ে ফুচকাওয়ালা মামাকে বলল, বুঝলেন মামা, মেয়ে মানুষ বড় জটিল, এরা ফুচকা পেলে নিজের বয়ফ্রেন্ডকেও বেচে দিয়ে ফুচকার কাছে। ফুচকাওয়ালা মামা হাসে, তবে কিছু বলে না। তানভীর তাকে টাকা দিয়ে ছোঁয়া এবং অয়নের পিছে দৌড় লাগায়। ছোঁয়া তখন থেকে বকবক করে বলছে সে একটাই ফুচকা খাবে, আর খাবে না। তবে অয়ন নাছোড়বান্দা, ছোঁয়ার কোনো কথা না শুনেছি সামনের দিকে হাঁটছে। তাদের পাশে এসে মিটমিট করে হাসছি। ছোঁয়া তাকে হাসতে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, হাবলাকান্তের মতো হাসছিস কেন? তানভীর কপাল কুঁচকে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, আমি হাবলাকান্তের মতো হাসি? ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে, এতক্ষণ তো হাবলাকান্তের মতো করেই হাসছিলে। তুই হাবলাকান্ত, তোর ভবিষ্যৎ জামাই হাবলাকান্ত, তোর শ্বশুর শাশুড়ি হাবলাকান্ত। ছোঁয়া আঙ্গুর উঁচিয়ে কিছু বলতে যাবে, তার আগেই অয়ন তাকে থামিয়ে দিয়ে বলল, তোরা কি এখনো ছোট বাচ্চা? বাচ্চাদের মতো কেন ঝগড়া করছো? দেখ, ক্যাম্পাসের অর্ধেক মানুষ তোদের দিকে তাকিয়ে আছি। তানভীর এবং ছোঁয়া আশপাশে তাকিয়ে দেখে আসলেই মানুষজন তাদের দিকে তাকিয়ে আছে। তানভীর চুপ হয়ে যায়, ছোঁয়াও চুপ। তবে তানভীরকে একটা ভ্যাংচি কাটতে ভুলল না। তানভীর ভ্রু কুচকে তাকায় ছোঁয়ার দিকে। অয়ন কপাল চাপড়ায়, এদের নিয়ে সে পারবে না, সারাক্ষণ একটা আরেকটার সাথে লেগেই থাকে। তবে এই দুষ্টু মিষ্টি ঝগড়া দেখতে অয়নের মন্দ লাগে না, বরং ভালোই লাগে। অয়নকে কপাল চাপড়াতে দেখে ছোঁয়া এবং তানভীর হেসে ফেলে। অয়নও হাসে তাদের সাথে। অয়ন বলে, ঝগড়া শেষ হলে চল ক্লাসে যাই, না হলে মটকু স্যার আমাদের 12টা বাজিয়ে দিবে। ওরা একসাথে ক্লাসের দিকে হাঁটা দেয়। ক্লাস 5 থেকে তাদের বন্ধুত্ব, একই স্কুলে একই কলেজে। ছোট থেকেই তারা একে অপরের সুখ দুঃখের সাথী। প্রতিটা মুহূর্ত ভাগাভাগি করে নেয় তারা। প্রতিটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে দুষ্ট মিষ্টি ঝগড়া থাকে, তাদেরও হয়। আজ অবধি তাদের সিরিয়াস কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়নি। ছোঁয়া, অয়ন, তানভীর ধরতে গেলে তারা ছোটবেলার বন্ধু। ক্লাস 8-এ ওঠার পর রোশনায়ের সাথে তাদের বন্ধুত্ব হয়। তখন থেকে তারা 3 জন থেকে 4 জন হয়ে যায়। তাদের বন্ধুত্ব দেখে অনেকেই অবাক হয়ে যায়। এই যুগে এসে এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। পৃথিবীতে পবিত্র সম্পর্কের মধ্যে অন্যতম সম্পর্ক হলো বন্ধুত্ব। ছোঁয়া আর অয়ন একসাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাড়ির উদ্দেশ্য। তানভীর আগেই তার বাড়ির দিকে চলে গেছে। অয়ন এবং ছোঁয়ার বাড়ি এক এলাকাতে, তাই তারা দুজন একসাথেই প্রতিদিন যাওয়া আসা করে। ছোঁয়া কথা বলছে আর অয়ন শুধু শুনছে আর হাসছে। হঠাৎ ছোঁয়া খানিকটা মন খারাপ করে বলে ওঠে, জানিস অয়ন, আমার এখন বাড়ি যেতে ইচ্ছে করছে না। অয়ন অবাক কণ্ঠে বলে, এখন বাড়ি না গিয়ে তোর কোথায় যেতে ইচ্ছে করছে শুনি? ছোঁয়া কিছু বলতে যাবে, তার আগে একটা কালো রঙের গাড়ি হুট করে তাদের সামনে ব্রেক করে। অয়ন এবং ছোঁয়া ভয় পেয়ে যায়। একটুর জন্য তারা গাড়ির নিচে পড়েনি। প্রচণ্ড পরিমাণ ক্ষেপে যায় অয়ন ছোঁয়া। অয়ন রাগী দৃষ্টিতে গাড়িটির দিকে তাকায়। চোখে দেখতে পারেন না নাকি? নাকি চোখ কপালে নিয়ে গাড়ি চালান? চেঁচিয়ে বলে ওঠে অয়ন। তখন গাড়ি থেকে নেমে আসে আব্রাহাম এবং আরাব। ওদেরকে দেখে অয়ন হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ছোঁয়া শান্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম এগিয়ে আসে তাদের দিকে, সানগ্লাস খুলতে খুলতে বলে, তোমরাও বুঝি চোখ কপালে নিয়ে রাস্তা দিয়ে হাঁট? ছোঁয়া রেগে যায়, তবে বাহিরে সেটা বুঝতে দেয় না। আব্রাহাম ছোঁয়ার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। অয়ন রাগ দেখিয়ে বলে, হোয়াট ডু ইউ মিন? আব্রাহাম বলে, আই হোপ আমি যেটা বোঝাতে চেয়েছি তোমরা সেটা বুঝেছ। অয়ন রাগে কটমট করছে। ছোঁয়া রাগ প্রকাশ করছে না, কিন্তু ভিতরে ভিতরে সে প্রচণ্ড রেগে যাচ্ছে আব্রাহামের কথাগুলো শুনে। তার ইচ্ছে করছে এই মুহূর্তে আব্রাহামকে খুন করে ফেলতে। একে তো নিজের দোষ করেছে, উল্টো তাদের ওপরে দোষ চাপাচ্ছে। অসভ্য কি লোক রে বাবা! অয়ন রাগে কটমট করতে করতে কিছু বলতে যাবে, তার আগে ছোঁয়া তার বাহু শক্ত করে চেপে ধরে চোখ দিয়ে ইশারা করে চুপ থাকতে বলে, হ্যাঁ, হয়তো দোষটা আমাদেরই, তবে আপনার ওই ভাবে আমাদের সামনে ব্রেক করার উচিত হয়নি।
আব্রাহাম কিছু বলতে যাবে তার আগে আরাপ দৌড়ে এসে বলে, আই এম সরি, আসলে গাড়িটা আমি ড্রাইভ করছিলাম, তোমাদের খেয়াল করি নাই আমি, সরি, আই এম এক্সট্রিমলি সরি। আব্রাহাম ভ্রু কুঁচকে আরাপের দিকে তাকায়। ছেলেটা বড্ড বেশি কথা বলে, সব সময় সাধু সহজে। আব্রাহামের জাস্ট অসহ্য লাগে এসব। এখানে তাদের কোনো দোষ দেখছে না সে, অবশ্য দোষটা তাদের দেখেও না দেখার ভান করছে সে। ছোঁয়া আব্রাহামের দিকে বাঁকা চোখে তাকায় এবং মুচকি হাসি দিয়ে আরাপকে উদ্দেশ্য করে বলে, সরি বলতে হবে না, আসলে আমাদের মন না খুব নরম, আমরা তো হার্টলেস নই যে দোষ না করেও অন্যের ওপরে দোষ চাপিয়ে দেব। আব্রাহাম রাগের দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকায়। কথাটা ছোঁয়া যে তার উদ্দেশ্যে বলছে সেটা বুঝতে বাকি নেই আব্রাহামের। আব্রাহাম কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে অয়ন ছোঁয়ার হাত ধরে বলে, লেট হয়ে যাচ্ছে আমাদের ছোঁয়া, আন্টি চিন্তা করবে, চল যাই, কথা বাড়িয়ে লাভ নেই। অয়ন আর ছোঁয়া তাদের পাশ কাটিয়ে সামনে যেতেই আব্রাহাম পিছন থেকে বলে, কাল রাতে তোমার পাশে ওটা কে ছিল? প্রশ্ন করেছিলাম কাল, উত্তর দাওনি, আশা করি উত্তরটা এখন দিয়ে দিবে। ছোঁয়া পিছন ফিরে দাঁড়ায়, অতপর আব্রাহামের দিকে একটু এগিয়ে এসে আঙুল উঠিয়ে বলে, খবরদার, এই প্রশ্ন আর আমাকে কখনো করবেন না, আমি বাধ্য নই আপনার প্রশ্নের উত্তর দিতে। মিস ছোঁয়া, তুমি বাধ্য আমার প্রশ্নের উত্তর দিতে। ছোঁয়া তাচ্ছিল্য করে হেসে বলে, আমি আপনার দলিল করা বউ না যে আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য হব। অয়ন এগিয়ে এসে ছোঁয়ার হাত ধরে বলে, বাড়ি চল ছোঁয়া। ছোঁয়াও আর কিছু না বলে অয়নের সাথে সামনের দিকে যেতে লাগল। আব্রাহাম তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে। মনে মনে আব্রাহাম অয়নের প্রতি প্রচণ্ড বিরক্ত। ছোঁয়ার সাথে কথা বলতে আসলে অয়ন কাকে নিয়ে চলে যায়? ওই দিন বিয়ে বাড়ি তো অয়ন ছোঁয়াকে কোলে নিয়ে চলে গেছে। আরাপ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, ভাই, একটা কথা বলবো, রাগ করবে না তো? আব্রাহাম গাড়িতে উঠতে উঠতে বলল, রাগ করার মতো কথা বললে তো রাগ করবই, হাই হক, কি বলবি বল। আরাপ গাড়িতে উঠে বসে আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ছোঁয়াদের ভার্সিটিতে ম্যাথ টিচার হিসেবে আমি একটা জব পেয়েছি। কথাটি শুনে আব্রাহাম আরাপের দিকে ভ্রু কুঁচকে তাকায়। আব্রাহামের এমন চাহনিতে আরাপ আমতা আমতা করে বলল, না, মানে তুমি যদি না চাও তাহলে আর করব না। আরাপ মাথা নিচে করে বলে। আব্রাহাম আরাপের কাঁধে হাত রেখে বলে, বাহ, এটা তো খুব ভালো খবর। আরাপ অবাক হয়ে আব্রাহামের দিকে তাকিয়ে আছে, কেননা আব্রাহাম চাইতো না যে আরাপ অন্য কোথাও চাকরি করুক। আব্রাহাম সব সময় চেয়ে এসেছে জানি আরাপ তার সাথে তাদের কোম্পানি সামলাক। আজ আব্রাহামের এমন প্রতিক্রিয়া দেখে আরাপ অবাক না হয়ে পারল না। আরাপ অবাক কণ্ঠে বলে ওঠে, ভাই, তুমি খুশি হয়েছ? আরাপের কথা শুনে আব্রাহামের কপালে ভাঁজ পড়ল। খুশি হব না তো কি দুঃখী হব নাকি? আরাপ আমতা আমতা করে বলে, না, মানে তুমি তো চাইতা না আমি। আরাপ পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই আব্রাহাম বলল, দেখ আরাপ, আগের কথা বাদ দে, জোর করে কারোর ওপরে কিছু যে চাপিয়ে দেওয়া যায় না তা আমি এতদিনে বুঝে গেছি। এই বলেই আব্রাহাম গাড়ি স্টার্ট দিল, আরাপও আর কিছু বলল না। ছোঁয়া বাসায় আসার সাথে সাথে তার মুখের হাসিটা বিলীন হয়ে গেল। সোফার ওপরে আরাম করে বসে চা খাচ্ছে ছোঁয়া একমাত্র ফুপ্পি হালিমা বেগম। তাকে দেখেই ছোঁয়ার মখটা চুপসে গেছে। এক পাশে জোর জোশো হয়ে দাঁড়িয়ে আছে ছায়া, তার পাশেই দাঁড়িয়ে আছে ঝর্ণার বেগম। ছোঁয়াকে দেখে হালিমা বেগম মুচকি হাসি দিয়ে বলে, আরে ছোঁয়া মা, যে দাঁড়িয়ে আছিস কেন, কাছে আয় আমার। বলতে বলতেই হালিমা বেগম উঠে দাঁড়ায়। ছোঁয়া মায়ের দিকে তাকায়। ঝর্ণা বেগম ইশারা করে তাকে ফুপ্পির কাছে যেতে বলে। ছোঁয়া নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই এগিয়ে যায় হালিমা বেগমের দিকে। মায়ের কোলে মাথা রেখে মনমরা মতো শুয়ে আছে ছোঁয়া। ঝর্ণার বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ছোঁয়া মেজাজটা প্রচুর বিগড়ে আছে এখন, কিন্তু মায়ের সামনে বরাবরই সে শান্ত স্বভাবের, তাই তো সে চুপ করে আছে। ছায়া পাশে বসে বই পড়ছে। বই পড়ছে বললে ভুল হবে, বই সামনে নিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝর্ণা বেগম অনেকক্ষণ ধরে ছায়ার দিকে তাকিয়ে আছে। ছায়ার দিকে তাকিয়ে আপনা আপনি দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে ঝর্ণা বেগমের। মায়ের ভারী নিঃশ্বাসের শব্দ শুনে ছোঁয়া শোয়া থেকে উঠে বসে পড়ে। দুনিয়ায় সব কিছু সহ্য করতে পারলেও ছোঁয়া মায়ের মলিন মুখ সহ্য করতে পারে না। ছায়া মুখ গুড়িয়ে ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়ার চোখগুলো খানিকটা লাল হয়ে গেছে।
ঝর্ণা বেগম নির্বাক হয়ে বসে আছে, তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। ছায়া ছোঁয়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, বোন আমার, এত হাইপার হস না প্লিজ। আমি তো কিছু বলছি না, তাই না বলো? মাও তো কিছু বলছে না, তাহলে তুই কেন শুধু শুধু হাইপার হচ্ছিস? ছায়ার কথা আগুনে ঘি ঢালার কাজ করলো এবার। ছোঁয়া ছায়াকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠে, কেন কিছু বলবে না? কেন বলবে না বলো? তুমি তো এমন ছিলে না আপু, অন্যায় দেখলে প্রতিবাদ করা তো একটা সময় তুমি আমাকে শেখাতে, তাহলে এখন তুমি আমাকে চুপ থাকতে বলছো কেন বলো? নাকি এখন কেউ অন্যায় করলে তোমার চোখে সেটা পড়ে না? এই মহিলা প্রতিবার বাড়ি বয়ে এসে অপমান করবে, আর তোমরা চুপ থাকবে কেন? কেন বারবার তোমাকে মাকে অপমান করবে উনি? কেন বারবার অতীতটাকে টেনে এনে এসব আজে বাজে কথা বলবে উনি? কেন বলবে বলো তো, বলতে পারো? কেন কেন? বলতে বলতে ছোঁয়া কেঁদে দেয়। ছায়ার চোখেও পানি চলে এসেছে। এবার ছোঁয়া মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, কেন চুপচাপ এইসব অপমানগুলো প্রতিনিয়ত গিলে নিচ্ছ? ঝর্ণা বেগম নির্বাক হয়ে বসে আছে। সে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না ছোঁয়াকে সান্ত্বনা দেওয়ার। ছোঁয়া মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। ছায়া চোখে পানি মুছে বলে, আব্বু সবসময় চাইতো তার ছোট মেয়েটা সাহসী হক, অন্যায় দেখলে প্রতিবাদ করুক। দেখো আম্মু, আমাদের ছোঁয়াও আব্বুর যেভাবে চাইতো ও সাহসী হক, সেভাবেই সাহসী হয়ে উঠবে। একটু থেমে ছায়া অতপর আবারও বলে, আম্মু জানো, আমি আমার আব্বুর খুনি। আমি বাকি কথাটা শেষ করতে পারল না ছায়া। তার আগেই ঝর্ণা বেগম ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় ছায়ার গালে। ছোঁয়া চমকে উঠে। ছায়া গালে হাত দিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেল। ঝর্ণার বেগম রাগে ফুঁসছে, তার পুরো শরীর থরথর করে কাঁপছে রাগের কারণে। ছোঁয়া মাকে জড়িয়ে ধরে। মায়ের এমন কাছে খানিকটা ভয় পেয়ে গেছে ছোঁয়া। ঝর্ণা বেগম ছোঁয়াকে এক হাতে জড়িয়ে ধরে ছায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ছায়া মাথা নিচু করে আছে। ঝর্ণার বেগম ধারালো কণ্ঠে ছায়াকে বলে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই কিভাবে নিজেকে খুনি বলছিস? যে মানুষটা মৃত্যুর জন্য নিজেকে দায় করছি, সে বেঁচে থাকলে তোকে এই কথার জন্য আরও দুটো থাপ্পড় বসিয়ে দিত। ছায়া ফুপিয়ে কেঁদে দেয়। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ছায়া। বাবা যে তাদের দু বোনকে পাগলের মতো ভালোবাসত, বিষয় করে ছোঁয়ার জন্য। ছোঁয়াও কাঁদছে, তার বাবার কথা ভীষণ মনে পড়ছে এই মুহূর্তে। বাবা থাকলে কখনো তাদেরকেও অপমান করার সাহস পেত না। ঝর্ণার বেগম দুই মেয়েকে দুই হাতে আগলে নিয়ে চুপ করে বসে আছেন। ছোঁয়ায় কাঁদতে কাঁদতে বলে উঠে, যাদের জন্য আমাদের জীবনটা নরক হয়ে গেছে, তাদের জন্য আমি আমার আব্বুকে হারিয়েছে, তাদের জীবনকে আমি নরকের যন্ত্রণা দিয়ে ছাড়ব। দুনিয়াতেই তাদের মৃত্যুর স্বাদ দিব আমি। ছোঁয়ার কথা শুনে ঝর্ণা বেগম মুচকি হাসি দিল। ছায়া চমকে গেল ছোঁয়ার কথায়। ছোঁয়ার মুখে এমন একটা কথা সে আশা করেনি হয়তো। ঝর্ণা বেগম দুই মেয়েকে ছেড়ে দিয়ে বলেন, তোরা বস, আমি চা করে আনছি। এখন তোদের ফুপ্পিকে চা না দিলে বাড়ি মাথায় করবে। বলে ঝর্ণা বেগম নিজের চুলগুলো হাত খোপা করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। ছায়া ছোঁয়ার গালে হাত রেখে বলে, ইস, কাঁদলে আমার বোনটাকে কেমন বোকা বোকা লাগে দেখতো। ছোঁয়া হেসে বলে, মোটেও না, আমাকে কাঁদলে আরও কিউট লাগে, তা আমি জানি। ছায়া মুচকি হাসে। ওদের কথার মাঝে ছোঁয়ার ফোনে অয়নের কল আসে। ছোঁয়া ফোন রিসিভ করে কথা বলতে লাগলো অয়নের সাথে। ছায়া আবার বই নিয়ে বসে পড়ে। ছায়া বইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, আজ আমার জীবনটাও ফুলের মতো স্নিগ্ধ হতে পারত, তাই না আয়ান, জায়েদ চৌধুরী? ছায়ার বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। খাবার টেবিলে রাতের খাবার দাওয়া করছে চৌধুরী বাড়ির সকল মানুষগুলো। চামচের টুকটাক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই টেবিলে। যে যাই মতো চুপচাপ খেয়ে যাচ্ছে, কেউ কোনো কথাই বলছে না। তবে আরাব খাবার না খেয়ে প্লেটে হাত দিয়ে খাবার নাড়াচাড়া করছে, যা দেখে মালিহা বেগম তার পিঠে হালকা একটা চাপড় মেরে বলে, কি রে, খাচ্ছিস না কেন? খাবার নাড়াচাড়া করছিস কেন? হ্যাঁ? মালিহা বেগমের কথা শুনে আমজাদ চৌধুরী এবং আব্রাহাম তার দিকে তাকায়। আরাব আর আব্রাহামের চোখাচোখি হতেই আরাব চোখের ইশারায় তাকে তার চাকরির কথা আমজাদ চৌধুরীকে বলতে বলে। আমজাদ চৌধুরী আরাবকে ইশারা করতে দেখে ভ্রু কুঁচকে ফেলেন। তোরা চোখ দিয়ে কি ইশারা করছিস একে অপরকে শুনি? আব্রাহাম নির্ভয়ে বাবার উদ্দেশ্যে বলে, আরাব একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের চাকরি পেয়েছে, সেটাই তোমাকে বলার জন্য ইশারা করছে।
কথাটা শুনে আমজাদ চৌধুরীর ভ্রু আর একটু কুঁচকে এলো। সে মুখে বিরক্তিকর ভাব নিয়ে বলে, এসব প্রাইভেট ফাইভেট চাকরি করে তোর কোনো কাজ নেই আরাপ। বড় হয়েছ, কিছুদিন পর পড়াশোনার পাঠ চুকিয়ে নিজেদের কোম্পানি সামলাবে, এটাই আমি চাই। আশা করি আমার কথার বিরুদ্ধে তুই যাবি না। আরাপ কোনো ভাষা খুঁজে পাচ্ছে না বলার। আব্রাহাম বলে, আমি চাই আরাপ নিজে যা চাই তাই করুক। নিজের সিদ্ধান্ত অন্যের ওপর চাপিয়ে দিলে তার পরিণতি যে খুব একটা ভালো হয় বা তার প্রমাণ তো তুমি একবার না 2 বার পেয়েছ। আমজাদ চৌধুরী চুপ হয়ে গেল। আব্রাহাম খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, আরাব কাল থেকে নিজের নতুন চাকরিতে জয়েন করবে, এটাই আমার শেষ কথা। এই বলে আব্রাহাম ওপরের দিকে চলে গেল। আরাপও আর কিছু না বলে উঠে চলে গেল নিজের ঘরে। আমজাদ চৌধুরী এখনও সেইভাবে বসে আছে। মালিহা বেগম এক পাশে দাঁড়িয়ে আছে। সে পুরোটা সময় নির্বাক হয়ে স্বামী এবং সন্তানের কথাগুলো শুনছিল। আমজাদ চৌধুরী হতাশ কণ্ঠে মালিহা বেগমকে বলে, বুঝলে মালিহা, তোমার ছেলেটা বড্ড জেদি হয়েছে। মালিহা বেগমের খুব করে বলতে ইচ্ছে করছিল এর জন্য শুধুমাত্র তুমি দায়, কিন্তু সে কিছুই বলতে পারল না।